জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইতোমধ্যে নেতানিয়াহু এবং তার যুদ্ধবাজ পরিষদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইউরোপ আমেরিকার অনেক রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছে। বিশ্বের তাবৎ বড় বড় গণমাধ্যম নিজেদের গ্রহণযোগ্যতা ধরে রাখা এবং অনুসন্ধানের ধারাবাহিকতায় নিপীড়ক ইসরায়েল এবং তার প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্রের প্রতারণার মুখোশ খুলে দিয়েছে। ফলে এতদিন ধরে তাদের মানবতার বয়ান প্রশ্নের মুখে পড়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কুদস কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ স্যার, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর শাহ কাউসার মোহাম্মদ আবুল উলাইম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ইরানের মান্যবর রাষ্ট্রদূত জনাব মনসুর চাফুসি সহ যারা মঞ্চে আছেন এবং সানুগ্রহ উপস্থিত হয়েছেন যারা, তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সালাম। আসসালামু আলাইকুম। যদি জিজ্ঞেস করা হয় যে আমরা কেমন আছি, যদিও বলতে হয় আলহামদুলিল্লাহ, কিন্তু হৃদয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছে। এভাবে নির্বিচারে গণহত্যা চলছে ফিলিস্তিনে, কিন্তু বিশ্ব বিবেক একদম নিশ্চুপ, মনে হচ্ছে কবরের নিস্তব্ধতা। এর মধ্যেও আমরা সমবেত হয়েছি প্রতিবাদ জানাবার জন্য। যারা অনেক ব্যস্ততা ফেলে এসেছেন, আমরা মনে করি যে বিশ্বাসের জায়গা থেকে ঈমানী দায়িত্ব পালন করেছেন আপনারা, সেই জন্যে আবারও কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আল কুদস এবং ফিলিস্তিনের মুক্তি এবং সম্মিলিত প্রতিরোধের অপরিহার্যতা, এই বিষয়ের উপর আমার প্রবন্ধ। এখন পবিত্র রমাদান, মুসলমানদের ইবাদতের ফলবতী মৌসুম। সমগ্র পৃথিবী উবু হয়ে আছে আল্লাহর নৈকট্য লাভের এক রুহানি প্রচেষ্টায়। কিন্তু এই পবিত্র মাসেও বর্বরতা থেমে নেই ফিলিস্তিনে, গাজায়। ফিলিস্তিন জুড়ে পবিত্র রমজানের মধ্যেই যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে পশু শক্তি ইসরায়েল আবারও শুরু করেছে পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যা। প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের পবিত্র ভূমিতে এ অন্যায় এবং হত্যাযজ্ঞ চলছে। বাইতুল মুকাদ্দাস পৃথিবীর সমস্ত শৌর্য বীর্যের ইতিহাস যেখানে স্থির হয়ে আছে, বাইতুল মুকাদ্দাস ও তার আশপাশের এলাকা তথা সমগ্র ফিলিস্তিন ভূখণ্ড বহু নবী রাসূলের স্মৃতি বিজড়িত। আল কোরআনে এ পুরো ভূখণ্ডকে পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কারণে হাজার হাজার বছর ধরে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনের প্রতি ভালোবাসা প্রতিটি মুমিনের হৃদয়ের গভীরে প্রথিত। 1996 সাল ক্রুসেডার খ্রিস্টানরা সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন শক্তির জোরে দখল করে নেয়। এরপর বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন ইসলামী স্থাপনায় পরিবর্তন আনে। প্রায় 100 বছর পর উদ্যোগী হন এক অসীম সাহসী লড়াকু নেতা সালাউদ্দিন আইয়ুবী। তিনি 1187 সালে বাইতুল মুকাদ্দাসকে নিপীড়ক এবং দখলদারদের হাত থেকে মুক্ত করেন। 1948 সালের 15 মে ফিলিস্তিনি মুসলমানদের ভাগ্যে আবারও নেমে আসে দুর্ভোগ। ব্রিটিশ সরকারের সহযোগিতায় ফিলিস্তিনে অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়। এরপর সেখানকার মুসলমানদের উপর ধারাবাহিকভাবে নিপীড়ন এবং বিপদ নামতে শুরু করে। সমগ্র পৃথিবীর বিশ্বাসী মুসলমানদের হৃদয়ে ক্ষত তৈরি করে এই নিপীড়ক রাষ্ট্র ইসরায়েল। 20 শতাব্দীর 40-এর দশক থেকে ইহুদিবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ভূমি ও পবিত্র কুদস দখলের পর কঠিন সময়ে অতিবাহিত হতে থাকে। বিজয়ের নতুন বার্তা নিয়ে আসে 1979 সাল। বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে পশ্চিমা আধিপত্যবাদ এবং স্বৈরাচার রেজা শাহের মসনদ গুড়িয়ে ইরানে সংগঠিত হয় সর্বাত্মক ইসলামী বিপ্লব। এ বিজয় ফিলিস্তিন ইস্যুর পরিবর্তন প্রক্রিয়ায় একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করে। বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি
দখলদার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রামের পতাকাকে উড্ডীন করেন এবং কুদস শরীফ ও ফিলিস্তিনের পবিত্র ভূমির মুক্তির জন্য হারিয়ে যাওয়া লক্ষ্য এবং আদর্শকে পুনরুজ্জীবিত করেন। ইমাম খোমেনির পক্ষ থেকে রমাদান মাসের শেষ দশকের শুক্রবারকে আল কুদস দিবস হিসেবে পালনের উদ্যোগ গ্রহণ করা হয়, এটা আপনারা সবাই জানেন। ইমাম খোমেনি যখন থেকে এই উদ্যোগটি গ্রহণ করেন, এরপর সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যথাযোগ্য মর্যাদা এবং সম্মানের সঙ্গে আল কুদস দিবস পালিত হয়ে আসছে। এই যে ইমাম খোমেনির আল কুদস দিবসের উদ্যোগ, এটি ছিল সর্ববৃহৎ বুদ্ধিবৃত্তিক এবং গঠনমূলক রাজনৈতিক উদ্যোগ, যা ফিলিস্তিনের ঐতিহাসিক মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করেছে, এই সংগ্রামের পথকে আলোকিত এবং মসৃণ করে তুলেছে। সেই পথ ধরে আল কুদস কমিটি বাংলাদেশও সোচ্চার হচ্ছে সম্মিলিত প্রতিবাদে এবং নিপীড়নের বিপক্ষে দাঁড়াবার কর্মতৎপরতায়। আমি ব্যক্তিগত তরফ থেকে আল কুদস কমিটি বাংলাদেশকে নিরন্তর ধন্যবাদ জানাচ্ছি। অনেক জুলুম, অনেক পথ, বহু নির্যাতন, রক্ত, হাত পা চোখ পঙ্গুত্ব, গুম, এরপর আসে 7ই অক্টোবর 2023। সময়ের অনিবার্য প্রয়োজনেই আসে এই দিনটি। আল আকসা ফ্লাড নামে আকস্মিক হামলার প্রয়োজন ছিল ইসরায়েলের বিরুদ্ধে। অনেকে মনে করেন যে এই হামলাটা কি আমাদের জন্য ইতিবাচক হয়েছে কিনা, কিন্তু ইতিহাসবিদরা বা সমরবিদরা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করেছেন যে আল আকসা ফ্লাড সময়ের অপরিহার্য প্রয়োজনেই ঘটেছে। হামাস বলছে এটি ছিল প্রয়োজনীয় একটি পদক্ষেপ এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের সব ষড়যন্ত্র মোকাবেলায় স্বাভাবিক এক প্রতিক্রিয়া। এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা বিশ্বের মোড়লদের হিসেব নিকেশ পাল্টে দেওয়া হয়। একতরফাভাবে ইসরায়েলকে সমর্থন করার প্রত্যক্ষ পরোক্ষ সকল তৎপরতা প্রায় থমকে যায়। পুরো বিশ্ব ব্যবস্থায় শক্তির একটি ভারসাম্য তৈরির উপলব্ধি এবং প্রয়োজনীয়তা তৈরি হয়। দুভাগে ভাগ হয়ে যায় পৃথিবী, একদল মজলুমের পক্ষে, অন্যটি নিপীড়কদের পৃষ্ঠপোষকতায়। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে 7 অক্টোবর হামলায় শুধু ইসরায়েলি সেনা ও সশস্ত্র ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইসরায়েলের সরকারের তথ্য অনুযায়ী হামাসের ওই হামলায় 1139 জনের প্রাণ গেছে। হামাসের হামলার জবাবে একই দিন ফিলিস্তিনের গাজায় পাল্টা হামলা শুরু করে নিপীড়ক ইসরায়েলি বাহিনী। 1.5 বছর হয়ে গেছে 7 অক্টোবর 2023 থেকে 20 ফেব্রুয়ারি 2025 এই সময় পর্যন্ত যদি আমরা গণনা করি, এখনো নির্বিচারে হামলা অব্যাহত রয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় এরই মধ্যে গাজায় লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে, বাস্তুচ্যুত হয়েছেন 20 লাখেরও বেশি মানুষ। গাজায় 7 অক্টোবরের পর থেকে জানুয়ারি 2025 পর্যন্ত 210 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। হিটলারের সময়েও এরকম নির্বিচারে সাংবাদিক হত্যা করা হয়নি, কিন্তু এই ফিলিস্তিনে, এই গাজায় গত 1.5 বছরের মধ্যে 210 জন সাংবাদিকের হত্যাকাণ্ডের পরও পশ্চিমা বিশ্ব মুখে কুলুপ এঁটে বসে আছে। কেবলমাত্র যদি এই সাংবাদিক হত্যার বিচার হতো, তাহলে ইসরায়েলের নিপীড়ক সংশ্লিষ্ট সবাই ফাঁসির কাস্টে ঝুলত। তারা এখন এই পৃথিবীতে জীবিত থাকার কথা না। সাংবাদিক হত্যায় সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইসরায়েলের নিরাপত্তা বাহিনী IDF জড়িত। আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন উচিত অন্তত সাংবাদিক হত্যার ক্ষেত্রে সোচ্চার হওয়া এবং মুক্ত মত প্রকাশের ক্ষেত্রে তাদের যে অঙ্গীকার, সেটাকে আবারও পুনরুজ্জীবিত করা। মানবতার তথাকথিত ধ্বজাধারী মার্কিন যুক্তরাষ্ট্র এসব ব্যাপারে একেবারেই নিশ্চুপ। ফলে তারা দীর্ঘদিন ধরে মানবতার যে বয়ান দিয়ে এসেছে তা এখন মুখ থুবড়ে পড়েছে। গাজা তথা ফিলিস্তিন জুড়ে চলমান গণহত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছে পুরো পৃথিবীর কোটি কোটি মানবিক মানুষ এবং শত শত সংগঠন। ইউরোপ আমেরিকার সব বিশ্ববিদ্যালয়ে তুমুল বিক্ষোভে ভিত নড়ে গেছে শাসকদের। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি, রাশিয়া, চীন সহ দেশে দেশে ইসরায়েলের বিরুদ্ধে মানুষের সম্মিলিত প্রতিবাদ ও ঘৃণা এখন ছড়িয়ে পড়েছে প্রান্তরে প্রান্তরে, জনপদে জনপদে।
দুনিয়া জুড়ে শিক্ষার্থী জনতার এরকম প্রতিবাদ এর আগে হয়েছে কিনা তার নিকট অতীত ঘাটলে খুব একটা দেখা যায় না। জাতিসংঘের শীর্ষ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইতোমধ্যে নেতানিয়াহু এবং তার যুদ্ধবাজ পরিষদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইউরোপ আমেরিকার অনেক রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু আরবের প্রভাবশালী রাষ্ট্রগুলোর ভূমিকা কি? প্রভাবশালী রাষ্ট্রগুলো জনরোষের ভয়ে ইসরায়েলের প্রীতি থেকে আপাতত দূরে সরে গেছে। বিশ্বের তাবৎ বড় বড় গণমাধ্যম নিজেদের গ্রহণযোগ্যতা ধরে রাখা এবং অনুসন্ধানের ধারাবাহিকতায় নিপীড়ক ইসরায়েল এবং তার প্রধান মদতদাতা যুক্তরাষ্ট্রের প্রতারণার মুখোশ খুলে দিয়েছে। ফলে এতদিন ধরে তাদের মানবতার বয়ান প্রশ্নের মুখে পড়েছে। 7 অক্টোবর 2023-এর পর ইসরায়েল তার সর্বশক্তি নিয়ে হামলে পড়ার পরেও এখনো কিভাবে টিকে আছে হামাস এবং গাজার অভ্যন্তরে থাকা অন্যান্য মুক্তিকামী সংগঠনগুলো, এটা রীতিমতো বিস্ময় তৈরি করেছে। নেতানিয়াহুর পশুশক্তি আইডিএফ এর অত্যাধুনিক ট্যাঙ্ক, মিসাইল, যুদ্ধবিমান এবং রণকৌশলেও দুর্বল করতে পারেনি হামাস ইসলামিক জিহাদ সহ সম্মুখ সমরের ফ্রন্টগুলোকে। পুরো গাজা জুড়ে যেভাবে বিস্ময়কর ফাঁক পেতে অজ্ঞাত সুরঙ্গে নিজেদের সুরক্ষিত রেখে লড়াই করে যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা, তা পৃথিবীর অভিজ্ঞ সমরবিদদেরকেও ভাবিয়ে তুলেছে। তারা পরম বিস্ময়ের সঙ্গে একটাই প্রশ্ন করছে, এও কি সম্ভব? গাজার বাইরে লেবানন থেকে হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আর্মি, ইরাকের মিলিশিয়া বাহিনী, বাহরাইনের আল আশতার ব্রিগেড ইসরায়েলের চতুর্দিকে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছে তাতে ইসরায়েলের নিপীড়ক বাহিনী চোখে সর্ষে ফুল দেখছে। ইতিমধ্যে একগুঁয়ে ও কাপুরুষ নেতানিয়াহু নিশ্চিত হয়েছে যে যেহেতু পরাজিত হতেই হবে, সুতরাং গণহত্যার দাগ রেখেই নিশ্চিহ্ন হয়ে যাব আমরা। এর বাইরে ফিলিস্তিন জনগণকেও নানাভাবে প্রলুব্ধ করা হয়েছে। বিশেষ করে গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেবার কূটকৌশল দিয়েছে মধ্যস্থতাকারী বেশ কয়েকটি দেশ। কিন্তু অনমনীয় ও দৃঢ় মানসিকতা, উজ্জীবিত ঈমান ও দেশপ্রেমের কারণে বিন্দু পরিমাণ চলাতে পারেনি ফিলিস্তিনিদেরকে। তবে এ কথা তো অনস্বীকার্য যে আমাদেরও খানিকটা দুর্বলতা তৈরি হয়েছে। ফিলিস্তিনের পক্ষের শক্তিগুলোর দুর্বলতাও প্রকটভাবে ধরা পড়ছে। চৌকস সমরনায়ক কাসেম সুলাইমানির শাহাদাতের পর গোয়েন্দা ও সমর কৌশলে পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসি সহ হেলিকপ্টারে সফরকারী পুরো দলকে হত্যা করা, ইরানের তেহরানের সুরক্ষিত এলাকায় হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর শহীদ হওয়া এবং সর্বশেষ গাজায় যুদ্ধ করতে করতে প্রাণ হারানো যুগ শ্রেষ্ঠ বীর ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যু ভাবিয়ে তুলেছে সারা বিশ্বের মুক্তিকামী মানুষকে। এবং আপনারা দেখেছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে যুগ শ্রেষ্ঠ বীর ইয়াহিয়া সিনওয়ার কিভাবে তার মৃত্যুর আগ পর্যন্ত লড়াইকে জারি রেখেছিলেন। হয় মৃত্যু নয় মুক্তি, তার এই লড়াইয়ের মধ্য দিয়ে এটাই আবারও উদ্ভাসিত হয়ে উঠেছে। প্রতিরোধ ফ্রন্টগুলো আরো শক্তিশালী করা, ইরানের রণকৌশলের দূরদর্শিতা বাড়ানো এবং বিশ্বব্যাপী কূটনৈতিক বিজয়ের জন্য নতুন নতুন প্রস্তুতি এখন সময়ের অপরিহার্য দাবি হয়ে পড়েছে। এই মাসেই আপনারা জানেন যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে ফিলিস্তিনে প্রায় 1000 নিরস্ত্র মানুষকে হত্যার পর ইসরায়েলের প্রধানমন্ত্রীর জনধিকৃত চিহ্নিত গণহত্যাকারী নিকৃষ্ট নেতানিয়াহু 18 মার্চ 2025 তারিখে বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে যুদ্ধ আবার শুরু করেছে তার দেশ। তিনি দম্ভ ভরে বলেছেন, এটা তো কেবল শুরু। 1.5 বছর ধরে চলা নৃশংসতা, এত বড় গণহত্যার পরও নিশ্চুপ আরব বিশ্বের তথাকথিত মোড়লরা। জনরোষে মসনদ উল্টে যাবার ভয়ে প্রত্যক্ষ সহযোগিতা থেকে সরে এলেও ইসরায়েলের পক্ষে এখনো পরোক্ষভাবে নানা কূটকৌশল বাস্তবায়নের পথেই হাঁটছে সেই ইসরায়েল এবং তাদের পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরব মোড়লরা। ফলে এইসব শাসক নিজ দেশে যেমন ঘৃণিত মানুষে পরিণত হচ্ছেন, অন্যদিকে বিশ্ব তাদের সামনে ছোট হয়ে আসছে।
পশ্চিমাদের পদলেহন করে আরব মোড়লরা নিজেদের তন্ত্র মন্ত্র এবং বিলাসী মসনদ আর কতদিন টিকিয়ে রাখতে পারবেন, এটাই এখন বড় প্রশ্ন। কিন্তু এইভাবে আর কতদিন? পৃথিবীর শক্তিধর শাসক ও রাষ্ট্রগুলো কি বোবা হয়েই থাকবে? ফিলিস্তিনি জনগণ এবং আল আকসার মুক্তি কি তবে সুদূর পরাহত? কিন্তু মহান আল্লাহ তো ঘোষণা করেছেন, সত্য সমাগত, মিথ্যা অপসৃত। আমাদের সামনে কেবল একটাই পথ খোলা, ইমানে উজ্জীবিত হয়ে দৃঢ়তার সঙ্গে পশু শক্তির বিরুদ্ধে অব্যাহত প্রতিরোধ করা। আর এই অব্যাহত প্রতিরোধই মুক্তির একমাত্র পথ। প্রিয় দর্শক, আমরা এই বিশ্বের মুসলমান হিসেবে কি করতে পারি? একটা প্রস্তাব এই আলোচনা থেকে রেখে যাচ্ছি। কম্বাইন্ড ফোর্স যদি গঠন করা যায়, যদি ন্যাটোর মতো বাহিনী ওরা গঠন করতে পারে যারা ফিলিস্তিনের জন্য ইতিবাচক, যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে চায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেই সব রাষ্ট্রের একটা জোট যদি গড়ে ওঠে, তাহলে চাপ প্রয়োগ, পরিবেশ তৈরি এবং লড়াইয়ের জন্য কার্যকর নানা উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। ওয়াইসি এখন অকার্যকর, ওয়াইসির একদম প্রয়োজনীয়তা হারিয়ে গেছে। এর বিপরীতে যারা ইতিবাচক রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করে, ইরান, কাতার, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে শুরু করে অন্যান্য অমুসলিম প্রধান রাষ্ট্রও এখানে যুক্ত হতে পারে এই ফোরামের সঙ্গে, এই জোটের সঙ্গে। সেই ধরনের জোট যদি প্রতিষ্ঠা হয়, এবং এই প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা জনমত গড়ে তুলতে পারি, আমরা আওয়াজ উঠাতে পারি, আমরা আমাদের বয়ানগুলোকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি। তাহলে কিছুটা হলেও নবজাগরণ তৈরি হতে পারে, টনক নড়তে পারে। সবশেষে যদি এই ধরনের সামরিক একটা জোট গড়ে ওঠে, তাহলে বিশ্বে শক্তির ভারসাম্য তৈরির ক্ষেত্রে এবং ফিলিস্তিনের অসহায় মুসলিম মানুষ যারা প্রতিনিয়ত আমাদেরকে বলছে যে তোমরা কেন আমাদের পাশে দাঁড়াচ্ছ না, তাদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। আমি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। অথবা ফররুক আহমদ বলেছেন, জাগবন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকটি হেরি, জাগবন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকটি হেরি, জাগ অগণন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকটি হেরি, দেখো যে দেখো সূর্য ওঠার কত দেরি পাঞ্জেরি। আল্লাহ হাফেজ।